সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে গতদিন আমরা লাস্ট যে টপিকসটা পড়েছিলাম সেটি হচ্ছে ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র ছিল। ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। সেই ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্রটি আসলে তাপ রাসায়নিক সূত্রাবলীর মধ্যে একটি ছিল। সেই সূত্রটি কি ছিল? যে কোনো একটি বিক্রিয়া সামনের দিকে ঘটলে তাপের যে পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটলেও একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, শুধুমাত্র চিহ্ন বিপরীত হয়। অর্থাৎ কোনো একটি বিক্রিয়ার সম্মুখ দিকে যদি তাপ উৎপাদী হয় তাহলে বিক্রিয়াটি আসলে বিপরীত দিকে তাপহারী হবে। ওকে, তাহলে আমরা তাপ রাসায়নিক সূত্রাবলীর মধ্যে একটি সূত্র ল্যাভোসিয়ে ও ল্যাপ্লাসের সূত্রটি স্টাডি করেছি। আজকে তাপ রাসায়নিক সূত্রাবলীর আরেকটি সূত্র অর্থাৎ হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি আমরা পড়ব। হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে ছিল, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, সেখানে তোমরা আশা করি পড়েছো। তারপর আমরা একটু রিকল করি। খুবই সহজ একটি সূত্র এবং এই সূত্রে অনেকগুলি প্রয়োগ আছে। সেই প্রয়োগগুলো সম্পর্কিত গাণিতিক সমস্যা সাধারণত পরীক্ষায় থাকে। ওকে, তাহলে হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি কি? দেখো, যে কোনো একটি রাসায়নিক প্রক্রিয়ার প্রাথমিক ও শেষ অবস্থা একই থাকলে, অর্থাৎ কোনো একটি রাসায়নিক প্রক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি একই থাকে, তাহলে সেই প্রক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, প্রতি ক্ষেত্রে এনথালপির মান একই থাকবে। প্রতি ক্ষেত্রে বিক্রিয়া তাপের মান বা এনথালপির মান একই থাকবে। বিষয়টি আসলে কি বোঝাচ্ছে? মনে করো একটি বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া এমন যে এ থেকে সি পাওয়া যায়, এ থেকে সি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটির ক্ষেত্রে এনথালপির যে পরিবর্তন হবে, ডেল্টা এইচ এর মান, ডেল্টা এইচ এর যে মানটি আমরা পাবো, ডেল্টা এইচ এর নির্দিষ্ট মান থাকবে। এটি সরাসরি বিক্রিয়ক এ থেকে উৎপাদ সি পরিণত হয়েছে। কিন্তু আমি যদি এই বিক্রিয়ক এ নিয়ে শুরু করি, কিন্তু সি তৈরি করার আগে প্রথমে এ থেকে বি তৈরি করলাম, তারপর আবার বি থেকে সি তৈরি করলাম, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়ক এ আছে, উৎপাদ সি আছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে প্রক্রিয়াটি কিন্তু দুই ধাপে করা হয়েছে। প্রথমে এ থেকে বি, তারপর বি থেকে সি। তো এ থেকে বি তে যে পরিবর্তন হলো, এই বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপি পরিবর্তন যদি ডেল্টা এইচ ওয়ান হয় এবং বি থেকে সি তে যে পরিবর্তন হলো, এই ক্ষেত্রে যদি এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ টু হয়, তাহলে এনথালপির তাহলে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র অনুসারে ডেল্টা এইচ, অর্থাৎ এই যে ডেল্টা এইচ এর মান কার সমান হবে? ডেল্টা এইচ ওয়ান এবং ডেল্টা এইচ টু যোগফলের সমান হবে। এটা হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, এর গাণিতিক ব্যাখ্যা। তাহলে বিষয়টি কি দেখা গেল? যে একটি বিক্রিয়া আমরা এক ধাপে করেছি এ থেকে সি, তাহলে এনথালপির যে পরিবর্তন ঘটবে, সেই প্রক্রিয়াটি যদি আমরা একাধিক ধাপে করি, এ থেকে বি করলাম, আবার বি থেকে সি, অর্থাৎ প্রাথমিক অবস্থা এ আছে এবং শেষ অবস্থা কিন্তু সি আছে। তাহলে প্রাথমিক এবং শেষ অবস্থা যদি একই থাকে, তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক অথবা একাধিক ধাপে ঘটুক না কেন, প্রতি ক্ষেত্রে এনথালপির মানটি সমান হবে। আমরা যদি এরকম করতাম যে বিক্রিয়াটি এমন ভাবে ঘটেছে যে এ থেকে ধরো বি হয়েছে, তারপর বি থেকে মনে করো সি হয়েছে, বি থেকে ডি হয়েছে, তারপর সে ডি থেকে যদি সি হয়, এখানে কিন্তু বিক্রিয়াটি আমরা তিন ধাপে করলাম। এটা ধাপ 1, এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, আর এটা 3 নাম্বার ধাপ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা করলাম এক ধাপে, দ্বিতীয় ক্ষেত্রে করলাম 2 ধাপে, তৃতীয় ক্ষেত্রে করলাম 3 ধাপে। কিন্তু এই তিনটি প্রক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু প্রাথমিক অবস্থা এ আছে এবং শেষ অবস্থা সি আছে, অর্থাৎ প্রাথমিক এবং শেষ অবস্থা কিন্তু একই রকম বা অনুরূপ।
তাহলে এই যে 3 ধাপে করলাম, এই প্রত্যেকটি ধাপের অর্থাৎ এক নাম্বার ধাপের যে এনথালপি মান ডেল্টা H1, এই ধাপের এনথালপি, 2 নাম্বার ধাপের এনথালপি মান ডেল্টা H2 এবং 3 নাম্বার ধাপের যে এনথালপি মান ডেল্টা H3, এগুলোর যোগফল অর্থাৎ মোট যে এনথালপি পাবো সেই এনথালপি মান সব সময় একই থাকবে। কার সমান হবে এটি? এই যে ডেল্টা H এর সমান হবে। তাহলে এটি হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। যে কোনো রাসায়নিক প্রক্রিয়ার প্রাথমিক ও শেষ অবস্থা যদি একই থাকে তাহলে প্রক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, প্রতি ক্ষেত্রে এনথালপির মোট পরিবর্তন একই থাকবে বা সমান হবে। ওকে, যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে ব্যাপারটি এমন। দেখো এক্ষেত্রে এ থেকে সি তে পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিক্রিয়কে প্রাথমিক অবস্থা, উৎপাদ সি শেষ অবস্থা। এক্ষেত্রে এনথালপির পরিবর্তন যদি ডেল্টা এইচ হয়, এটা এক ধাপে করা হয়েছে। আর আমি যদি কি করি যে এ থেকে বি তে আসলাম, তারপর বি থেকে সি, মাঝে বিটা হচ্ছে মধ্যবর্তী যৌগ, তাহলে ওই প্রাথমিক অবস্থা কিন্তু এ আছে, শেষ অবস্থা কিন্তু সি আছে, কিন্তু এবার প্রক্রিয়াটি কিন্তু দুই ধাপে করা হলো। প্রথমে এ থেকে বি তে আসা হলো, তারপর বি থেকে সি তে যাওয়া হলো। তো এই যে ডেল্টা H1 এবং ডেল্টা H2 এদের যোগফল কিন্তু ডেল্টা S এর সমান হবে, অর্থাৎ এনথালপির মোট পরিবর্তনটি সব সময় সমান হবে যদি প্রাথমিক ও শেষ অবস্থা স্থির থাকে। ওকে, দেখো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করা যাক। সেটি কি? দেখো কার্বনের যে গ্রাফাইট রূপভেদ আছে, তাকে যদি অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে এনথালপির যে মান সেটা হচ্ছে 393.5 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এখানে কিন্তু সরাসরি কার্বন গ্রাফাইট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়েছে, কিন্তু এই বিক্রিয়াটি যদি দুই ধাপে করা হয়, অর্থাৎ কার্বন গ্রাফাইট থেকে প্রথমে হাফ মোল অক্সিজেন দিয়ে কার্বন মনোক্সাইড, তাহলে এনথালপির মান হয় এটি, এবং সেই কার্বন মনোক্সাইড থেকে আবার হাফ মোল অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড, সেই এনথালপির মান হচ্ছে এটি হয়। অর্থাৎ প্রথম উপায়ে বিক্রিয়াটি এক ধাপে করা হয়েছিল, কার্বন থেকে গ্রাফাইট রূপভেদ থেকে সরাসরি কার্বন ডাই অক্সাইড, কিন্তু এক্ষেত্রে কিন্তু কার্বন গ্রাফাইট থেকে কার্বন ডাই অক্সাইড করা হয়েছে, কিন্তু বিক্রিয়াটি দুই ধাপে করা হয়েছে, প্রথমে কার্বন থেকে কার্বন মনোক্সাইড, তারপর কার্বন মনোক্সাইড থেকে আবার কার্বন ডাই অক্সাইড। দেখো এই যে দুইটি ধাপ, এই দুইটি ধাপের যে যোগফল, এনথালপির মানের যে যোগফল, সেই দুটি যোগফল কিন্তু এই প্রথম উপায়ের এনথালপির মানের সমান হয়। অর্থাৎ ডেল্টা এস এর যে মানটি আমরা দেখছি, এই মানটি কিন্তু ডেল্টা H1 এবং ডেল্টা H2 এর সমষ্টির সমান হয়ে থাকে। এই যে দেখো, সমষ্টির সমান হয়ে থাকে। তাহলে আমরা হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি এভাবে ব্যাখ্যা করতে পারি। ওকে, এবার আসা যাক হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের প্রয়োগ। দেখো অনেকগুলো প্রয়োগ আছে, তার মধ্যে এক নাম্বার যে প্রয়োগটি সেটা হচ্ছে, যেসব যৌগের গঠন তাপ সরাসরি নির্ণয় করা যায় না সেই সব যৌগের গঠন তাপ হেসের সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায়। কিভাবে? যেমন মিথেন, ইথাইন হচ্ছে C2H2, ইথাইন, এই সব যৌগের গঠন তাপ কিন্তু সরাসরি নির্ণয় করা যায় না, কিন্তু হেসের সূত্র প্রয়োগ করে আমরা এই সব যৌগের গঠন তাপ নির্ণয় করতে পারি। কিভাবে? যেমন আমি যদি এরকম করি যে ইথাইনকে প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হলো, দহন করা হলো। এই দহন বিক্রিয়া যে তাপের মান, এক মোল বিক্রিয়ার দহন মান, তোমরা জানো যে ইথাইন একটি গ্যাস, এটা একটি জ্বালানি। তো জ্বালানি পোড়ালে সাধারণত কি পাওয়া যায়? কার্বন মনোক্সাইড পাওয়া যায় এবং পানি পাওয়া যায়। এবং এই এক মোল ইথাইনকে বার্ন করা হলে বা পোড়ানো হলে সাধারণত তাপের যে পরিবর্তন হয়, ডেল্টা এস এর যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে -1300 কিলোজুল। 1300 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এক মোল ইথাইনকে বার্ন করা হলে 1300 কিলোজুল তাপ উৎপন্ন হয়। আমরা যদি এই বিক্রিয়াটির সমতাকরণ করি,
সবসময় বিক্রিয়া সাহায্য নিয়ে যদি কোনো গাণিতিক সমস্যা করা হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিক্রিয়াকে সমতাকরণ করে নিতে হবে। দেখো এখানে কার্বন আছে কয়টি, এখানে কার্বন আছে 2টি, তাহলে এখানে অবশ্যই 2 দিতে হবে। এন্ড 2 দিলে কার্বন 2টি হয়ে গেল, এখানে হাইড্রোজেন 2টি আছে, ঠিক আছে। অক্সিজেন কয়টি হলো, 2 2 4, 4 একে 5, তাহলে উৎপাদে আছে 5টি অক্সিজেন, কিন্তু বিক্রিয়াকে আমরা 2টি অক্সিজেন দেখছি, তাহলে আমরা এরকম করতে পারি 5/2 করতে পারি, তাহলে এখান থেকে 5টি অক্সিজেন পাওয়া যাবে। ওকে, তাহলে এই বিক্রিয়াটি কি দেখলাম আমরা বের করতে আসলে কি ইথাইন যৌগের গঠন তাপ যেহেতু সরাসরি নির্ণয় করা যায় না, সেই জন্য হেসের সূত্র প্রয়োগ করে আমরা এর গঠন তাপ নির্ণয় করব। তাহলে প্রথমে কি করলাম, 1 মোল ইথাইনকে আমরা অক্সিজেন সহকারে দহন করে দেখলাম যে সেখান থেকে তাপ উৎপন্ন হয়েছে 1300 কিলো জুল। তো এই বিক্রিয়াটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি। ওকে, এখন আমরা এই যে উৎপাদ তৈরি হলো, তো এই উৎপাদ আমরা অভিন্নভাবে তৈরি করতে পারি কিনা, অর্থাৎ শেষ অবস্থা, হেসের সূত্রটি কি, যে প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা একই রাখতে হবে। তো প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা একই রাখতে চাইলে আমরা শেষ অবস্থা যদি কার্বন ডাই অক্সাইড এবং পানি এই অবস্থা যদি একই রাখতে চাই, তার মানে আমাদের একটা বিক্রিয়া করে এমন করতে হবে যে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে হবে এবং পানি তৈরি করতে হবে। কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড তৈরি করতে হবে কার্বন থেকে এবং পানি তৈরি করতে হবে ওই হাইড্রোজেন থেকে। তাহলে আমি যদি এমন করি যে কার্বনের সঙ্গে কার্বনের যে গ্রাফাইট অবস্থাটি আছে, গ্রাফাইট, সেই গ্রাফাইট অবস্থাকে অক্সিজেন সহকারে দহন করলে আমরা পাই কার্বন ডাই অক্সাইড, এবং এই বিক্রিয়ায় দেখা যায় দহন তাপের মান পাওয়া যায় 300 393.5 কিলোজুল। তো এই বিক্রিয়াটাকে আমরা দুই নাম্বার করলাম, 2 নাম্বার হিসেবে কাউন্ট করে নিলাম। এবার আরেকটি উৎপাদ কি আছে, পানি। তো পানি তৈরি করা কি থেকে, হাইড্রোজেন থেকে। হাইড্রোজেনের সঙ্গে এখানে পানি তৈরি করতে হবে 1 মোল, তাহলে হাইড্রোজেনের সঙ্গে হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করলে আমরা সেখান থেকে 1 মোল পানি পাবো। ওকে, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে, পানি উৎপাদনের বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান হচ্ছে -285.8 -285.8 কিলোজুল। এই বিক্রিয়াটাকে আমরা কি করলাম, 3 নাম্বার বিক্রিয়া হিসেবে ধরে নিলাম। তো আমরা আসলে বের করছি কি, ইথাইন অণুর গঠন তাপ নির্ণয়। তো গঠন বিক্রিয়া আমরা কাকে বলি, বা গঠন তাপের বিক্রিয়াটি কেমন, যে ওই যৌগটিকে তাদের উপাদান মৌল হতে তৈরি করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো ইথাইনকে উপাদান মৌল কে কে আছে, কার্বন এবং হাইড্রোজেন। এখানে কার্বন আছে কয়টি, 2টি। তো 2 মোল কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে 2টি, তার মানে 1 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় যে ইথাইন তৈরি হয়, এই বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হবে সেই তাপটাকে আমরা বের করব। এই বিক্রিয়ায় যে তাপের মান, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ডেল্টা এস এর মানটা আমরা সরাসরি বের করতে পারবো না এই বিক্রিয়া থেকে, কিন্তু আমরা হেসের সূত্রের সাহায্যে এটা বের করব। তাহলে ইথাইন অণুর গঠন তাপের মান সরাসরি নির্ণয় করা যায় না, সেই জন্য তার গঠন তাপের মানটা আমরা হেসের সূত্র প্রয়োগ করে করব। তার জন্য আমরা প্রথমে কি করলাম, ইথাইন অণুকে 1 মোল ইথাইন অণুকে অক্সিজেন সহকারে দহন করে যে তাপ উৎপন্ন সেটা ক্যালকুলেশন নোট করে রাখলাম। তারপর আমরা উৎপাদ একই রূপ করতে চাচ্ছি, উৎপাদ। তাহলে এখানে উৎপাদ হিসেবে আছে কি, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে আমাদের খেয়াল করো, এই বিক্রিয়াটা আমরা কি করতে হবে, বিক্রিয়ার বাম পাশে রাখতে হবে কার্বন এবং হাইড্রোজেনকে, কিন্তু আমাদের এখানে কার্বন এবং হাইড্রোজেন নেই বাম পাশে। সেজন্য আমরা বাম পাশে কি রাখলাম, কার্বনের সঙ্গে অক্সিজেন দহন করে কার্বন ডাই অক্সাইড, সেই বিক্রিয়ার তাপ লিখে রাখলাম। তারপর আমাদের দরকার বাম পাশে কি, হাইড্রোজেন, সেজন্য হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে পানি বিক্রিয়া। তাহলে আমাদের কি হলো, উৎপাদগুলো একই রকম হলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি, এবং বিক্রিয়ক আমরা বাম পাশে কার্বন এবং হাইড্রোজেন পেলাম। কিন্তু একটা বিষয় খেয়াল করো,
এক নাম্বার যে বিক্রিয়াটি আছে এই বিক্রিয়া কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে কত মোল? 2 মোল। কিন্তু এখানে তৈরি হয়েছে 1 মোল। তাহলে আমাদের কি করতে হবে? এটা অনুরূপ করতে হলে 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করব আমরা। গুণ করে তারপর এই বিক্রিয়াটির সঙ্গে যোগ করব 1 নাম্বার বিক্রিয়াটির সঙ্গে। তো 2 নাম্বার বিক্রিয়ার সঙ্গে যদি 2 দ্বারা গুণ করি, করে আমরা যদি 1 নাম্বার যে বিক্রিয়াটি আছে তাকে বিপরীতভাবে লিখে যদি আমরা যোগ করে দেই, তারপর ফাইনালি এই সমীকরণটির সঙ্গে আমরা যদি যোগ করি, তাহলে দেখা যাবে গঠন তাপের মান বের হয়ে আসছে। ব্যাপারটা কি রকম খেয়াল করো, আমরা যদি 2 নাম্বার বিক্রিয়াটির সঙ্গে কেন 2 দ্বারা গুণ করব? কারণ আমরা 1 নাম্বার বিক্রিয়ার সঙ্গে মিল রাখতে চাচ্ছি। আমাদের মেইন কাজ হচ্ছে এই বিক্রিয়াটি যে দেখতে পাচ্ছ ইথাইনের গঠন তাপ বিক্রিয়া, এই বিক্রিয়াটির অনুরূপ করতে হবে আমাদের। তো এই বিক্রিয়াটি বাম পাশে আছে কে? 2 মোল কার্বন এবং হাইড্রোজেন, এবং ডান পাশে আছে ইথাইন। আমরা যে যে তিনটি বিক্রিয়া লিখলাম, প্রথমে কি করেছিলাম? ইথাইনকে অক্সিজেনের সহ দহন বিক্রিয়া লিখলাম। তারপরে উৎপাদের সঙ্গে মিল রেখে আমরা কি করলাম? কার্বন ডাই অক্সাইড তৈরি করবো, পানি তৈরি করব। কিন্তু আমাদের এই বিক্রিয়ার দিকে খেয়াল রাখতে হবে। বিক্রিয়া আছে কি? 2 মোল কার্বন। তো আমরা বাম পাশে কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড তৈরি করলাম। বাম পাশে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সঙ্গে পানি অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করলাম। তাহলে আমাদের এই 1 নাম্বার বিক্রিয়াটির অনুরূপ উৎপাদ কার্বন ডাই অক্সাইড এবং পানি পেলাম। কিন্তু 1 নাম্বার বিক্রিয়া আছে কি? 2 মোল কার্বন ডাই অক্সাইড। কিন্তু আমরা এখানে তৈরি করেছি কত? 1 মোল কার্বন ডাই অক্সাইড। তো আমরা যদি এটা অনুরূপ এটা করতে চাই, তাহলে অবশ্যই 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 নাম্বার সমীকরণের সঙ্গে 2 দ্বারা আমাদের গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করে কি করব? 1 নাম্বার সমীকরণের সঙ্গে আমরা যোগ করব। কিন্তু 1 নাম্বার সমীকরণটি আমরা বিপরীত ভাবে লিখব। 2 নাম্বার সমীকরণের সাথে 2 দ্বারা গুণ করে 1 নাম্বার সমীকরণের সাথে যোগ করব। কিন্তু 1 নাম্বার সমীকরণটি বিপরীত ভাবে লিখে যোগ করব। কেন বিপরীত ভাবে লিখব? কারণ ইথাইন অণু এখানে দেখো ডান পাশে আছে। ইথাইন অণু ডান পাশে আছে। সেজন্য আমরা এই 1 নাম্বার বিক্রিয়াটিকে বিপরীত ভাবে লিখব। তাহলে যদি 2 নাম্বার সমীকরণের সঙ্গে 2 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? 2 কার্বন প্লাস 2 মোল অক্সিজেন ইনটু সমান হচ্ছে 2 মোল কার্বন ডাই অক্সাইড। 2 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা যে দহন তাপ আছে সেটির সঙ্গে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে মান যেটি পাবো সেটা হচ্ছে 787 কিলোজুল। 787 কিলোজুল তাপ আমরা পাবো। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করলাম। ওকে, এরপর কি করব? 1 নম্বর সমীকরণের বিপরীত ভাবে লিখব, লিখে যোগ করব 2 নম্বর সঙ্গে। তাহলে 1 নম্বর সমীকরণের বিপরীত ভাবে লিখলে কি হবে? আগে আসবে 2 মোল কার্বন ডাই অক্সাইড, তারপর 1 মোল পানি, কত পাবো? ইথাইন এবং ইথাইন C2H2, ইথাইন এবং 5/2 মোল অক্সিজেন। এখন একটা বিষয় লক্ষণীয়, যেহেতু 1 নম্বর সমীকরণকে আমরা বিক্রিয়াটাকে বিপরীত ভাবে লিখেছি এটার অনুরূপ করার জন্য, অর্থাৎ মেইন গঠন বিক্রিয়াটির অনুরূপ করার জন্য। তো বিক্রিয়াটি দেখো সম্মুখ দিকে কিন্তু তাপ উৎপাদন, অর্থাৎ -1300 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো আমরা ল্যাবোসীয় ল্যাপ্লাসের সূত্র থেকে কি জানি? কোন একটা বিক্রিয়ার সম্মুখ দিকে যদি তাপ উৎপত্তি হয়, তাহলে বিপরীত দিকে সেটি তাপ হারিয়ে হয়। অর্থাৎ ডেল্টা এস এর মান চিহ্ন বিপরীত হবে। তাহলে বিক্রিয়াটি যেহেতু আমরা বিপরীত ভাবে লিখলাম, ডেল্টা এস এর মান কিন্তু এখন হবে পজিটিভ। তাহলে ডেল্টা এস এর মানটা আমাদের পজিটিভ করে লিখতে হবে। তাহলে ডেল্টা এস এর মানটা হবে পজিটিভ, তাহলে আমরা লিখব 1300 কিলোজুল। 1300 কিলোজুল। এখন এই দুটো বিক্রিয়াকে আমরা কি করতে চেয়েছি? যোগ করতে চেয়েছি। যোগ করলে কি হবে? এই পাশে 2 মোল কার্বন ডাই অক্সাইড, এটা কেটে যাবে। এই পাশে 2 মোল কার্বন ডাই অক্সাইড, এটা কেটে যাবে। ওকে, তাহলে আমাদের
এখানে 2 মোল অক্সিজেন আছে, এখানে 5/2 মোল অক্সিজেন আছে। তাহলে আমরা যদি সেটা যদি অনুরূপ করতে, তাহলে এখানে মোট অক্সিজেন হচ্ছে 2 × 4, এখানে হচ্ছে 5টি। তাহলে এখানে আমাদের অক্সিজেন যদি আমরা ইয়ে করি, ক্যালকুলেশন করি, তাহলে এখানে ফাইনালি পাচ্ছে যে 2 মোল কার্বন এবং অক্সিজেন থাকবে। 2 মোল কার্বনের সঙ্গে এই পাশে আছে পানি, পানিটা আমরা লিখবো, পানি লিখলাম, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে ডান পাশে কি কি আছে, ইথিন, তো এটা ইথিন হবে, ইথিন C2H2, ইথিন আমরা লিখলাম, প্লাস অক্সিজেন থাকবে শুধু, যদি এখানে আছে 5টি অক্সিজেন, এখানে আছে 4টি অক্সিজেন, তাহলে অক্সিজেন থাকবে শুধুমাত্র 1টি। তার মানে আমরা অক্সিজেন দিয়ে 1টি অক্সিজেন লিখতে চাই, তাহলে লিখতে হবে হাফ অক্সিজেন। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, এখানে কিন্তু 5টি অক্সিজেন পরমাণু আছে আর এখানে আছে 4টি অক্সিজেন পরমাণু। তাহলে 5টি অক্সিজেন পরমাণু থেকে যদি আমি 4টি অক্সিজেন পরমাণু বিয়োগ করি, তাহলে থাকবে শুধুমাত্র 1টি অক্সিজেন পরমাণু, তার মানে হাফ অক্সিজেন অণু। ওকে, তারপরে ডেল্টা এস এর মানটা এখানে যোগ করব, ডেল্টা এস এর মান এখানে পাবো কত, ডেল্টা এস এর মানটা থাকবে হচ্ছে, ডেল্টা এস এর মান থাকবে 1300 থেকে যদি 780 আমরা 787 যদি বিয়োগ করি 1300 থেকে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে যে মানটি আমরা পাবো 1300 থেকে 787 যদি ইয়ে করি, এদিকে 13 আছে, তাহলে 513 কিলোজুল, 513 কিলোজুল। তাহলে এখন যে আমরা সমীকরণটি পেলাম, এটাকে একটা সমীকরণ নাম্বার দিব, ধরো হচ্ছে 4 নাম্বার সমীকরণ, এটা 4 নাম্বার সমীকরণ দিব। এখন এই 4 নাম্বার সমীকরণটাকে প্রথম যে গঠন বিক্রিয়াটি সমীকরণ আছে সেটার অনুরূপ করব। কি রকম অনুরূপ করতে হলে আমাদের কি করতে হবে, এই যে 3 নাম্বার যে সমীকরণটি আছে, 3 নাম্বার, তাহলে 4 এবং 3 যদি এবার যোগ করে ফেলি, তাহলে যে বিক্রিয়াটি হবে সেটি হচ্ছে প্রথম যে গঠন বিক্রিয়াটি লিখেছি এই গঠন বিক্রিয়াটির সমান, এবং সেখানে ডেল্টা এস এর মান যেটি পাবো, তো সেটি হবে এই ইথিয়াইনের গঠন তাপ। আমি আবারও বলছি, দেখো আমরা এই দুটো সমীকরণকে যোগ করে যে ফাইনাল যে সমীকরণটি পেলাম 4 নাম্বার সমীকরণ, এই সমীকরণকে যদি 3 নাম্বার সমীকরণের সাথে যোগ করা হয়, তাহলে দেখবা এই সমীকরণটি অনুরূপ হয়ে যাবে এবং ডেল্টা এস এর মান যেটি পাবো যোগ করে, সেটি হবে ইথাইনের গঠন তাপের মান। ওকে, তাহলে এভাবে আমরা যেসব যৌগের গঠন তাপ সরাসরি নির্ণয় করা যায় না, তাদেরকে হেসের সূত্র প্রয়োগের মাধ্যমে গঠন তাপ নির্ণয় করতে পারি। এরপর যেসব বিক্রিয়া তাপ সরাসরি নির্ণয় করা যায় না, এরূপ বিক্রিয়ার ক্ষেত্রেও হেসের সূত্র প্রয়োগ করে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। তোমাদের বইয়ে সুন্দর উদাহরণ দেয়া আছে, সেগুলো একটু প্র্যাকটিস করবে। এরপর রূপান্তর তাপ। আমরা জানি যে বিভিন্ন মৌল বিভিন্ন রূপে থাকে, যেমন কার্বন, সালফার, ফসফরাস, এরা বিভিন্ন রূপে বিরাজ করে। তো এদের যে এক ধরনের রূপ থেকে অন্য রূপে যে রূপান্তর হয়, সেই রূপান্তরের সময় যে তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় রূপান্তর তাপ। যেমন এখানে সংজ্ঞা দেওয়া আছে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন বহুরূপী মৌলের 1 মোল পরিমাণ এক রূপ থেকে অন্য রূপে সম্পূর্ণরূপে পরিবর্তিত হলে যে পরিমাণ এনথালপি পরিবর্তন ঘটে তাকে রূপান্তর তাপ বলা হয়। ডেল্টা এইচ টিআরএম ট্রান্সফরমেশন আর কি, তো বা ট্রানজিশন টেম্পারেচার, হিট অফ ট্রানজিশন। তাহলে যদি আমরা সাধারণত সালফারের অনেকগুলো রূপভেদ আছে, যেমন মনোক্লিনিক, রম্বিক সালফার। তো মনোক্লিনিক সালফার থেকে রম্বিক সালফার পরিবর্তন হলে ডেল্টা এইচ এর মান বা রূপান্তর তাপ কত হয় সেটা সাধারণত ক্যালকুলেশন করা যায় না, সেটাকে হেসি সূত্র প্রয়োগ করে করা যাবে। কিভাবে, যেমন দেখো সালফার মনোক্লিনিক গ্রুপটাকে অক্সিজেন সহ দহন করা হয়েছে, তখন যে দহন তাপ সেটা তো সহজেই পাওয়া যাবে। তারপর রম্বিক সালফারটাকে অক্সিজেনের সাথে দহন করে সালফার ডাইঅক্সাইড পাওয়া গেছে, তখনকার দহন তাপ নির্ণয় করা হয়েছে। তো এই 1 নম্বর সমীকরণকে যদি বা আমরা কি করব, মনোক্লিনিক থেকে রম্বিক করব, তাহলে যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে যে তাপের মান পাবো সেটাই হচ্ছে এদের রূপান্তর তাপ, অর্থাৎ সালফারের মনোক্লিনিক থেকে রম্বিক অবস্থায় রূপান্তরের তাপ। এবার পানি সংযোজন তাপ আছে। পানি সংযোজন তাপ সাধারণত হেসের সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায়। সাধারণত কোনো কিছু লবণ আছে যাদের সঙ্গে ক্যালাস পানি যুক্ত থাকে, অর্থাৎ তাদের সঙ্গে একটা নির্দিষ্ট পরিমাণ পানি যুক্ত হয়ে তাদের ক্যালাস গঠন করে, যেমন কপার সালফেট বা ব্লু ভিট্রিয়লের সঙ্গে 5 অণু পানি যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে
সাত অণু পানিযুক্ত থাকে। তো এই যে সাত অণু পানিযুক্ত ওই সাত অণু পানিকে বলা হবে ম্যাগনেসিয়াম সালফেটের ক্যালাস পানি। তো কিছু কিছু যৌগ আছে বা লবণ আছে যাদের সঙ্গে এই যে লবণ যুক্ত হয়, লবণ যুক্ত হওয়ার ফলে যে পানি উৎপন্ন হয় সেই পানি সংযোজন তাপটাই সরাসরি নির্ণয় করা যায় না। তাদের ক্ষেত্রে হিসাব সূত্র প্রয়োগ করে পানি সংযোজন তাপটা নির্ণয় করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বর্ন-হেবার চক্র নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। তোমরা জানো যে সামনে তোমাদের কলেজ থেকে পরীক্ষার নেয়ার প্রস্তুতি চলছে, অনলাইনে পরীক্ষা নেয়ার। তো আমি আশা করব তোমাদের এই অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হলো, যে লেকচারগুলো দেয়া হলো, সেই লেকচারগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা হবে। তোমরা তো দেখেছো আমরা কোন কোন টপিকগুলো পড়েছি, তো তোমরা সেই টপিকগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে। ওকে।